সবার প্রিয় রোদেলাপুর নীল চিরকুট গল্পের ৩২ নম্বর পার্ট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আর আপনি যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তো এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী গল্পের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। ঘর্মাক্ত দুপুরে গাধার মতো খেটে খুঁটে মাত্র বাসায় ফিরছেন আনিসুল সাহেব। তেতে ওঠা রোদে মাথাটা কেমন ঝিমঝিম করছে। মতিঝিলের অফিস থেকে ধানমন্ডি আসতে সময় লাগে ১৭ মিনিট, অথচ আনিসুল সাহেবের লেগেছে ১ ঘন্টা ২০ মিনিট। এই অসহ্য গরমে ব্যাপার ১৭ মিনিটের পথ অতিক্রম করতে ঘণ্টাখানেক জ্যামে ফেসে থাকা তার থেকেও বিশ্রী ব্যাপার। চারপাশে ঘামের গন্ধ, ধুলাবালি, দমবন্ধ গরম বাতাস আর অযথা চেঁচামেচির মাঝে ঘণ্টাময় বসে থাকলে কোনো ভদ্রলোকেই মেজাজ ঠিক থাকার কথা নয়। আনিসুল সাহেবেরও ঠিক নেই, তবে তার মেজাজ খারাপের পুরো দোষটা জ্যামের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় না। যার ছেলে হুটহাট উধাও হয়ে যায় তার মেজাজ খারাপ হওয়ার জন্য জ্যামের অপেক্ষা রাখে না। আনিসুল সাহেব হাত মুখ ধুয়ে খেতে বসলেন। স্ত্রী জাহানারা নিঃশব্দে খাবার বেরিয়ে দিতেই গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়লেন তিনি, কাল রাতে কোথায় ছিলে? অনন্ত ভাতে হাত দিয়ে এসে মাত্র বাবার প্রশ্ন বিচলিত না হয়ে মাথাটা নুয়ে চুপ করে রইল। আনিসুল সাহেব আবারও একই প্রশ্ন করলেন। আগেরবারের থেকেও ঠান্ডা শোনালো তার কণ্ঠ। অনন্ত ভাতের দলাটা গিলে নিয়ে নম্র কণ্ঠে বলল, এক বন্ধুর বাসায় ছিলাম আব্বা। আনিসুল সাহেবের চোয়াল শক্ত হলো। ধীরে ধীরে তপ্ত হয়ে উঠল কণ্ঠস্বর। কেন? ঢাকা শহরে তোমার নিজস্ব বাসায় নিজস্ব রুম থাকা সত্ত্বেও বন্ধুর বাসায় থাকতে হলো কেন? আমি তোমার উত্তরের পিছনে কোনো যৌক্তিকতা পাচ্ছি না অনন্ত। অনন্ত উত্তর না দিয়ে ভাত মাখতে মনোযোগ দিল। আনিসুল সাহেব গম্ভীর কণ্ঠে আবারও প্রশ্ন করলেন, তুমি রাতে ফিরছো না? এই সংবাদটা বাসায় জানানো উচিত ছিল বলে কি তোমার মনে হচ্ছে না? জি, মনে হচ্ছে। তাহলে জানাওনি কেন? বন্ধুরা, আমাদের গল্পটি যদি ভালো হয়ে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আজকে কিন্তু একটা ধামাকা মুহূর্ত আসবে, তাই মিস করবেন না। পুরো গল্পটা প্রথম থেকে লাস্ট অবধি শুনবেন, তাহলেই বুঝবেন ধামাকা জিনিসটা। অনন্ত উত্তর দিল না। কিছুক্ষণ নীরব বসে থেকে হুট করেই অদ্ভুত এক প্রস্তাব দিয়ে বসল, আমি বিয়ে করতে চাই আব্বা। আনিসুল সাহেব হতভম্ব চোখে ছেলের মুখের দিকে চেয়ে রইলেন। শীতল কণ্ঠে শুধালেন, কি বললে? অনন্ত নির্বিকার কণ্ঠে জবাব দিল, আমি বিয়ে করতে চাই আব্বা। আনিসুল সাহেব খাবার খাওয়ায় মনোযোগী হলেন। কয়েক লোকমা খাবার খেয়ে খুবই স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলেন, তুমি কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছ? রাতের সময়টা তার সাথেই কাটিয়েছ বা কিছু? জি না আব্বা। আনিসুল সাহেব ঠান্ডা চোখে তাকালেন। তাহলে হঠাৎ বিয়ে করতে চাইছো কেন? আমার প্রয়োজন। এবার যেন বিস্ফোরণ ঘটল। টেবিলে থাকা কাচের জগটা মেঝেতে ছুঁড়ে ফেললেন আনিসুল সাহেব। জগটা তীব্র ঝনঝন শব্দ তুলে ইহলোক ত্যাগ করল। অনন্তর দশম শ্রেণী পড়ুয়া ভাই টেলিভিশন বন্ধ করে ভীত চোখে চেয়ে রইল বাবা আর ভাইয়ের দিকে। অনন্তর মা আতকে উঠে বললেন, আহ, অযথা জিনিসপত্র ভাঙছ কেন বলো তো? ছেলেটাও তো মাত্র ফিরল, খাওয়া শেষ করেও তো কথা বলা যায় নাকি? আনিসুল সাহেব এবার গর্জে উঠে বললেন, চুপ, একটা কথাও বলবা তো থাপ্পড় দিয়ে চাপার দাঁত ফেলে দেব বেয়াদব মহিলা। আমার টাকায়
কেনা জিনিস আমি ভাঙবো, তাতে তোমার সমস্যা কই? যেখানে সমস্যা হওয়ার কথা সেখানে তো তোমায় দেখা যায় না। একমাত্র তোর জন্য ছেলেগুলো এতটা বেহায়া হয়েছে। সবার মতো যদি বউ পেটাতে পারতাম, পিটিয়ে পিঠের চামড়া তুলতে পারতাম, তাহলে ছেলেও থাকতো টাইট। তোকে পিটিয়েই ছেলে ঠিক করতে হবে আমায়। সারাদিন বাসায় বসে কি করিস তুই? ছেলে সামলাতে পারিস না? অনন্ত শীতল অথচ কড়া কণ্ঠে বলল, আম্মাকে তুই তুকারি করবেন না আব্বা, যা বলার আমাকে বলুন। আম্মা ঘরে যাও তো। আনিসুল সাহেবের রাগ এবার আকাশ ছোট। গর্জন করে বললেন, তোকে বলবো? কয়দিনের পোলা হয়েছিস তুই? বিয়ে করবি? প্রয়োজন দেখাস আমায়? এই তুই রোজগার করিস যে বউ আনবি? নিজেই তো আমার ঘরে বসে খাচ্ছিস, বউরে খাওয়াবি কি? নিজের রক্ত পানি করে তোদের সকাল্লাদ পূরণ করছি, আর তোরা ভার্সিটির নামে মেয়েবাজি করে বেড়াস। লজ্জা করে না? দেবদাস হইতে চাস? ওই হারামজাদা, তোর বাপের কি জমিদারি আছে যে দেবদাস হবি তুই? তোর বাপের কেরানির চাকরিতে দেবদাসীগিরিও ফুটবো না, হারামির বাচ্চা। অযথা গালাগালি করবেন না আব্বা। সামান্য বিয়ে করা নিয়ে এত হট্টগোল করার কিছুই নেই। বন্ধুরা, এখানে কিন্তু অনেক গালাগালি হচ্ছে, কিন্তু এই গালাগালিগুলো উজ্জ্বল রাখুন, মনে কিছু মনে করবেন না, শুধু ভালো কিছু শুনে যান। গালাগালিটা কানে হাত দিয়ে রাখুন। এটা সামান্য? এই বাচ্চা, তুই আমারে শেখাবি কোনটা সামান্য আর কোনটা জঘন্য? সামান্য ক্যারানের চাকরি করে পরিবারটাকে এই জায়গায় টেনে এনেছি আমি। নিজের সকাল্লাদ ভুলে তোদের আহ্লাদ পূরণ করেছি। ভালো স্কুল কলেজে পড়িয়েছি, যখন যা চেয়েছি সব দিয়েছি। লোন নিয়ে বাইক কিনে দিয়েছি। তার বিনিময়ে চেয়েছি ছেলেগুলো ভালো করে পড়াশোনা করুক, প্রতিষ্ঠিত হোক, সমাজে একটু মাথা উঁচিয়ে দাঁড়াই। আর তোরা বিয়ে করবি? বিয়ে করে ফুটানি দিয়ে ঘুরবি? বেয়াদব! বিয়ে করে বউকে খাওয়াবি কি তুই, চোট বাচ্চা? বন্ধুরা, এখানে কিন্তু 2টা গালি দেওয়া হয়েছে। প্লিজ বন্ধুরা, আপনারা খারাপ মনে করবেন না, আমিও গালি সেভাবে দেই নাই, হয়তো আপনারা বুঝতে পারছেন। সেটা আমার ব্যাপার আব্বা, আমার বউয়ের দায়িত্ব আমার। আপনার দায়িত্ব বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া। নিয়ে যাবেন, ব্যাস। তোর দায়িত্ব? জীবনে 1 টাকা রোজগার করছিস, টাকা কামাইতে কত কষ্ট বুঝিস? পৃথিবীটা এতই সোজা? সিনেমা পাইছিস? আমার বাড়িতে থেকে এসব সিনেমা চলবে না। এতদূর পড়াশোনা করানোর পর তুই বাসের কন্ট্রাক্টগিরি করে ভাত খেতে চাস? তোর চাকরির ন্যূনতম যোগ্যতা আছে? অনন্ত উত্তর দিল না। আনিসুল হক নিজেকে শান্ত করার চেষ্টা করে বললেন, আজকের পর বিয়েটির কোনো কথা যেন আমার বাড়িতে না ওঠে, আর ওই নীরা মেয়েটার আশেপাশেও যেন তোমায় না দেখি। অনন্ত চমকে তাকালো। বাবার তো নীরের ব্যাপারটা জানার কথা নয়। অনন্ত বলেনি তাহলে? প্রশ্নটা করতে গিয়েও চুপ করে রইল অনন্ত। আনিসুল হক খানিক চুপ থেকেই বললেন, এসব ফালতু বন্ধুবান্ধবের কোনো প্রয়োজন নেই। এসব নষ্ট ছেলেপুলের সাথে এত মাখামাখি কিসের তোমার? সব বাহুবুলে বন্ধু জুটিয়েছে তুমি। সব কয়টা বেয়াদব। সেদিন হসপিটালের সামনে তোমার এক বন্ধুকে দেখলাম, গিটার নিয়ে ঘুরে, যে ছেলেটা হসপিটালের সামনে দাঁড়িয়ে সিগারেট টানছিল, আমাকে দেখে সিগারেটটা ফেলার প্রয়োজনটুকু বোধ করলো না। সিভিলাইজেশন বলে তো একটা কথা আছে নাকি? অনন্ত উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আপনি মেইন পয়েন্ট থেকে সরে যাচ্ছেন আব্বা। আলোচনাটা আমাকে নিয়ে হচ্ছিল, আমার বন্ধুদের সিভিলাইজেশন নিয়ে নয়। ক্রুদ্ধ আনিসুল সাহেব ভাতের প্লেট ঠেলে উঠে দাঁড়ালেন। হুট করেই
চড় বসালেন তার জোয়ান ছেলের গালে। রাগে টলমল কণ্ঠে বললেন, আজকাল মুখে মুখে কথা বলাও শিখে গিয়েছো তুমি? ওইসব বেদবদের সাথে থেকেই বুঝি এই অধঃপতন তোমার? ছেলেকে চড় মারতে দেখেই আতকে উঠলেন জাহানারা বেগম। দৌড়ে স্বামীর কাছে গেলেন, ডান বাহুটা টেনে ধরে বললেন, কি করছো তুমি এসব? এত বড় জোয়ান ছেলের গায়ে কেউ হাত তোলে? মাথাটা শান্ত করো। ওর জাহানারার কথার মাঝপথেই গম্ভীর কণ্ঠে ঘোষণা করল অনন্ত, বিয়েটা আমি করছি আব্বা। কথাটা কানে পৌঁছানোর সাথে সাথেই জাহানারার গালে দানবীয় এক চড় বসালেন আনিসুল সাহেব। আকস্মিক চড়ে টেবিলের উপর ছিটকে পড়লেন জাহানারা। হতভম্ব চোখে স্বামীর দিকে তাকালেন। চোখ দুটো টলমল করছে তার। পরিস্থিতিটা কেমন অবিশ্বাস্য দুঃস্বপ্ন ঠেকছে তার কাছে। ক্রুদ্ধ আনিসুল সাহেব কিছু বলার আগেই আবারও একবার বিস্ফোরণ ঘটল ঘরে। অনন্ত সামনে থাকা চেয়ারটা মাথায় তুলে ছুঁড়ে ফেলল দূরে। চেয়ারের আঘাতে ভেঙে টুকরো হলো বসার ঘরে থাকা 21 ইঞ্চির টেলিভিশন সেট। অয়ন লাফিয়ে দূরে দাঁড়ালো। ভয়ে কেমন কুকড়ে গিয়েছে সে। ওয়ার্ড্রপের উপর থাকা ফুলদানিটাও তুমুল শব্দ তুলে ভাঙল এক দুটো কাঁচের গ্লাস। নিস্তব্ধ ঘরটিতে মুহূর্তেই বয়ে গেল সবর এক ধ্বংসযুদ্ধ। অনন্ত লাল চোখে বাবার দিকে তাকালো। প্রচণ্ড ক্রোধে কাঁপছে তার শরীর। আম্মার গায়ে হাত তোলার সাহস করবেন না আব্বা। সমস্যা আমার সাথে, আম্মার সাথে না। তুই আমাকে ধমক দিচ্ছিস? এত বড় সাহস তোর? বের হ আমার বাড়ি থেকে, এই মুহূর্তে বের হবি। তোর মতো নালায়েক বেদব ছেলে আমার প্রয়োজন নেই। আপনার বাড়িতে থাকার ন্যূনতম ইচ্ছা আমার নেই আব্বা। বিয়ের প্রস্তাব যদি নিয়ে যেতে পারেন তো বাড়িতে ফিরব, নয়তো এই বাড়ির ছায়াও মারাবো না আর। আম্মা, তোমার বরকে বলে দিও বিয়েটা আমি এই মাসের মধ্যেই করতে চাই, আর তা না হলে ছেলের কথা ভুলে যাও। আর এটাও বলে দিও তোমার 2 ছেলের একটাও এখন বাচ্চা নাই। আম্মার গায়ে হাত উঠলে সেই হাত ভেঙে ঘুরে করতে দ্বিতীয়বার সে ভাববে না। কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ালো না অনন্ত। সামনে থাকা ছোট্ট টুলটা লাথি দিয়ে প্রচণ্ড শব্দ করে তুলে বাসা থেকে বেরিয়ে গেল। আনিসুল সাহেব হতভম্ব চোখে ছেলের যাওয়ার দিকে চেয়ে আছে। চোখে মুখে ফুটে উঠেছে অবিশ্বাস্য। ছেলের এমন রূপ দেখে বাবা হিসেবে ভেতরটা জ্বলে যাচ্ছে তার। এই দীর্ঘ জীবনে সংসারের পিছনে দেওয়া শত শত বলিদান চোখের সামনে ভাসছে তার। মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে কাদের জন্য করেছেন এসব? কাদের জন্য করেছেন এত ত্যাগ, এত পরিশ্রম? আনিসুল সাহেব চোখ ফেটে জল গড়াতে চায়, কিন্তু অনেক বছরের শক্তপোক্ত বেড়িবাঁধ পড়ানোর সাহস তাদের হয় না। জলটা গড়ায় না। চোখ দুটো রন্তিম থেকে রন্তিম হয়ে উঠে ক্ষণে ক্ষণে। বড় ভাইয়ের ধ্বংসলীলা দেখে ভীত সশস্ত্র হয়ে বাবার দিকে চেয়ে আসে অয়ন। বাবা নিশ্চয়ই ভাইয়ের রাগ মেটাতে তাকেই বেধরম মারবে এখন। মাকেও কি মারবে? অয়নের পিকনিকে যাওয়াটা বুঝি ক্যান্সেল হবে। এত কিছুর পর বাবার কাছে টাকা চাওয়ার সাহস কি অয়নের হবে? সাহস দেখিয়ে বাবাকে বললেই কি বাবা দেবে? অয়ন জানে দেবে না, কখনোই দেবে না। অয়নের কান্না পেয়ে যাচ্ছে। ভাইয়ের প্রতি তার প্রচণ্ড অভিমান হচ্ছে, রাগ হচ্ছে বাবার প্রতিও। বাবা কেন মারলো মাকে? প্রচণ্ড গরম। গাছগাছালিতে ঝকঝকে উত্তপ্ত রোদ। রোদের তাপে নুয়ে পড়েছে গাছের কচি পাতাগুলো। তেতে উঠেছে ঘাস। পিচঢালা রাস্তাটা। বিশ্ববিদ্যালয়ের সামনে মানিক মামার চায়ের স্টল। পাশাপাশি দুটো কাঠের বেঞ্চ রেখে নিরস মুখে চা বানাচ্ছেন তিনি। গরমের দুপুরে চায়ের খদ্দর কম। নাদিম 2 বেঞ্চের একটিতে বসে সিগারেট টানছে। কালচে ঠোঁট জোড়ায় জ্বলন্ত সিগারেটটা
চেপে ধরে মোহনীয় এক সুর তুলছে গিটারে। এমন সময় কোথা থেকে ছুটে এলো ছোঁয়া। নাদিমের পাশে ধপ করে বসে পড়ে রুমালে মুখ মুছল, হাত দিয়ে চোখ আড়াল করার চেষ্টা করে বলল, উফ, এত রোদ, শরীর জ্বলছে। নাদিমের গিটারে ছন্দপতন হলো। চূড়ান্ত বিরক্ত হয়ে বলল, তা তুই তোর মাখনের অঙ্গ নিয়া রোদে বাড়েছিস কেন? ফ্রিজে ঢুইকা বসে থাকতে পারলি না? শরীর জ্বলছে বা খারাপ কথা আইসা গেছিল মুখে, দূরে গিয়ে বস হারামি। ছোঁয়া মুখ ফুলিয়ে তাকালো, ব্যাগ থেকে মিনারেল ওয়াটার বের করে গলা ভেজালো। তারপর কৌতূহলী কণ্ঠে বলল, রঞ্জন, তুই কই রে? ক্লাসও তো করেনি আজ। রঞ্জন জাহান্নামে গেছে। ডিপার্টমেন্টের ছাদ থেকে লাফ দিয়ে তুইও জাহান্নামে চলে যা বোন। দয়া কর, তোর এই স্টাইল মার্কা বাংলা শুনলে মেজাজ খারাপ হইয়া যায় আমার। বালের স্টাইল, এইরকম বালের স্টাইল নিয়ে কেমনে কথা বলস তুই? সবার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, অতিরিক্ত মেজাজ খারাপে কান্না পেয়ে যাচ্ছে। নাদিমের এইসব থার্ড ক্লাস কথাবার্তা শুনলে গা জলে জ্বালা করে তার। একটা মানুষের মুখের ভাষা এত অশ্লীল হয় কি করে? সবার আগে গজগজ করতে করতে বলল, নমু আর নিরীহ ভার্সিটিতে আসেনি আজ। ফাজিলগুলো আমাকে একবার বললেও তো পারত। এসব তাদের প্রি প্ল্যান্ড। ওরা আসবে না জানলে মরে গেলেও আসতাম না আমি। আর না তোর মতো ফাজিলের সাথে মুখ নাড়তে হতো। নারাজ কেন মুখ? আমি কইছি মুখ নাড়তে? তোর কি দুনিয়াতে আর কোনো কাম কাজ নাই? সবসময় আমার গায়ে লগে ঢোলাঢুলি করস কেন? সরে বস। সবাই এক লাফে সরে বসল, চোখ মুখ কুচকে ফেলল বিরক্তিতে। সে কথার কি সিরি? মাম্মাম ঠিকই বলে, তুই একটা থার্ড ক্লাস গ্রেডের ছেলে। আই শুড অ্যাভয়েড ইউ। সোয়ার কথায় দাঁত বের করে হাসলো নাদিম। লম্বা হাত বাড়িয়ে সোয়ার মাথায় চাটি মারল। সিগারেটে একটা সুখ টান দিয়ে বলল, ওহে ইংরেজের বাচ্চা বলদা, প্লিজ প্লিজ অ্যাভয়েড মি। তোর মতো বলদ আমায় অ্যাভয়েড করলে জানে বাঁচি। তুহ। নাদিমের কথা শেষ না হতেই অনন্তর আগমন ঘটল। এসেই কোনোরূপ কথাবার্তা সারা লাথি দিয়ে উল্টে ফেলল কাঠের বেঞ্চি। সোয়া চোখ বড় বড় করে চেয়ে আসে। নাদিম শান্ত চোখে চেয়ে সিগারেট শেষে টান দিল। অনন্ত রাগে ফুঁসছে, প্রচণ্ড রাগে উল্টে পড়া বেঞ্চের ক্রমাগত লাথি দিচ্ছে। নাদিম শান্ত ভঙ্গিতে সিগারেটটা ফেলে পায়ে মারিয়ে আগুন নেভালো। ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, এই যে লায়ক শাকিব খান, কাহিনী কিতা মামা? এসেই অ্যাকশন মুভি শুরু কইরা দিছস ক্যারে? অনন্তর রাগ কমছে না। বেঞ্চে আরও দুটো লাথি দিয়ে নিজের চুল খামচে ধরল সে। মুখ দিয়ে অদ্ভুত তীক্ষ্ণ একটা শব্দ করে বের করে দুই হাতে মাথা চেপে নিজেকে শান্ত করার চেষ্টা করল। অনন্ত সোয়ার পাশে বসতেই সরে গিয়ে নাদিমের গা ঘেঁষে বসল সোয়া। নাদিমের শার্ট খামচে ধরে ফিসফিস করে বলল, দোস্ত, অনন্তর সাথে কি প্যারানর্মাল কিছু ঘটেছে নাকি? ভূতপেত টাইপ কিছু? আমার ভয় লাগছে রে। নাদিম রাগে কটমট করে বলল, আল্লাহ, সোয়াইয়া রে, চত্থাপড়া না খাইতে চাইলে সারা মারে। গরমে মইরা যাইতেছি, তারপরও গায়ে আইসা পড়তেছিস কেন? সর সর সর। সোয়া ভয়ে ভয়ে সরে বসল। নাদিম কপাল কুঁচকে বলল, হয়েছেটা কি মামা? বাম মাসের মতো লাফাইতেছিস কেন? অনন্ত দাঁতে দাঁত চেপে বলল, এরা চাইতেছে আমি মরে যাই। আমি মরলে এদের শান্তি। শালার সব কয়টাকে খুন করতে পারলে শান্তি পাইতাম। ঝাঁঝরা করে দিল কলিজাটা। নাদিম হতাশ দীর্ঘশ্বাস ফেলে অনন্তর দিকে চেয়ে রইল। ছোঁয়ার চোখে মৃদুমন্দ ভয়। ঘড়ির কাঁটা 3টা ছুঁই ছুঁই। রবীন্দ্র সরোবরে লেকের পাশে বসে আছে আরফান, নম্রতা, দুইজনেই নিশ্চুপ। এই নিশ্চুপ অনুভূতিগুলোই কত প্রবল, কত তীব্র। নিঃশ্বাসের শব্দগুলো যেন এক একটা বার্তা, অপ্রত্যাশিত কিছু অভিমান। বিকেলের ফেরটা
আলো এসে পড়েছে লেকের জলে, চিকচিক করছে টলমলে পানি। সেদিকে তাকিয়ে থেকেই দীর্ঘশ্বাস ফেলল আরফান। গত 2.5 ঘন্টা থেকে নিশ্চুপ বসে আছি আমরা। নম্রতা তাকালো। গরম আর ঘামে কাজলের রেখা খানিক লেপটে গিয়েছে চোখে। ঘর্মাক্ত তেলে তেলে মুখটা বড্ড স্নিগ্ধ লাগছে। আরফান অভিমানী চোখ দুটোতে নিষ্পলক চেয়ে থেকে ঢোক গিলল। নম্রতার ঠোঁটে বাঁকা হাসি ফুটতেই চোখ দুটো গিয়ে আটকালো পাতলা ঠোঁট জোড়াতে। আপনি সবসময় টাইম টু টাইম কাজ করেন, 1 মিনিট এপাশ ওপাশ নয়, কাট টু কাট। আরফান নম্রতার ঠোঁট থেকে চোখ সরিয়ে চোখের দিকে তাকালো। আমি অযথা সময় নষ্ট করতে পারি না, ছোটবেলার অভ্যাস। হুটহাট হারিয়ে যাওয়াও হয়তো কিছু মানুষের ছোটবেলার অভ্যাস। আরফান ছোট্ট একটা শ্বাস টেনে নিয়ে বলল, আপনি কথায় কথায় এত ফোড়ন কাটেন কেন বলুন তো? সত্য বললে মানুষ ফোড়নই ভাবে। কথাটি বলে মুখ ঘোরালো নম্রতা। আরফান দীর্ঘশ্বাস ফেলল। আমাদের কি আর কোনো কথা নেই? আপনার পুরো নাম কি? আরফান নিষ্প্রভ। ব্যাপারটা কি? ছদ্মবেশ ধারণ করে ঘুরে বেড়াচ্ছেন কেন? আরফান হাসল। নম্রতার রন্তিম মুখটির দিকে চেয়ে বলল, ছদ্মবেশ কোথায়? আরফান নিষ্প্রভ, দুটোই আমার নাম। তবে নিষাদ ভাইয়া জানে না কেন এই নাম? উনি তো আপনার ভালো বন্ধু না? নিষাদ আমার কলেজের বন্ধু। তাছাড়া স্কুল, কলেজ বা ভার্সিটিতে কাউকেই জানানো হয়নি এই নাম। নিষ্প্রভ নামটা আমার ব্যক্তিগত। এই নামে ডাকার অধিকার শুধুই কিছু ব্যক্তিগত মানুষদের। মানুষ আবার ব্যক্তিগত হয় নাকি? অবাক কণ্ঠে প্রশ্ন করল নম্রতা। আরফানের হাস্যোজ্জ্বল উত্তর, আপনার সে যদি ব্যক্তিগত হতে পারে তাহলে মানুষ ব্যক্তিগত কেন হবে না? আপনি কোনোভাবে আপনার সেকে পশু শ্রেণীর অন্তর্ভুক্ত করে ফেলেননি তো? আরফানের কথায় হেসে ফেলল নম্রতা। আরফানও হাসল। লেকের জলে দৃষ্টি রেখে হঠাৎই প্রশ্ন করল সে, আপনি নিষাদকে ওভাবে খুঁজেছিলেন কেন? আমি তো ভেবেছিলাম ওর সাথে আপনার বিশেষ কোনো সম্পর্ক আছে। সেটা আমি বলবো না। পারলে নিজে খুঁজে বের করুন, নয়তো কৌতূহল দমন করুন। আরফান হেসে বলল, আপনার বিষয়ে কৌতূহলের দিনকে দিন বাড়ছে, বই কমছে না। এই অপ্রতিরোধ্য কৌতূহল দমন করাও যাচ্ছে না। এত কৌতূহল মাথায় নিয়ে আজ রাত থেকে আমার ঘুম হবে বলে মনে হচ্ছে না। নম্রতা সন্দিহান কণ্ঠে বলল, তার আগে বলুন আপনার প্রিয় মানুষটিকে? কার জন্য অত উতলা হয়ে উঠতেন আপনি? 5টা বাজতেই কার কাছে ছুটে যেতেন? বিয়ে করে ফেলেননি তো? আরফানের গম্ভীর উত্তর, বিয়ে করে ফেললে কি করবেন? নম্রতা জ্বলন্ত চোখে চেয়ে রইল। কিছুক্ষণ নীরব দৃষ্টি বিনিময়ের পর হঠাৎই অদ্ভুত এক কাজ করে বসল নম্রতা। আরফানের পাঞ্জাবির কলার খামচে ধরে নিজের দিকে টেনে নিল। শক্ত কণ্ঠে বলল, খুন করে ফেলব। প্রেম করবেন একজনের সাথে আর বিয়ে করবেন অন্যজনকে? এত সহজ? খুন করে কুচি কুচি করে ফ্রিজে রাখবো, তাও আপনাকে অন্য কারো হতে দেব না। নম্রতার হঠাৎ আক্রমণে হতবিহ্বল দৃষ্টিতে তাকালো আরফান। চোখ ঘুরিয়ে একবার নম্রতার হাতের দিকে তাকালো, তারপর চোখ দুটো নিবদ্ধ করলো নম্রতার খ্যাপাটে মুখে। নম্রতার টানা টানা অভিমানী চোখ, ছোট্ট সুন্দর মুখটা এতটা কাছে পেয়ে বুকের ভিতরে অবাধ্য তরল এক চাওয়া উকি দিয়ে গেল। খুবই সন্তর্পণে চোখ নামিয়ে নম্রতার ঠোঁটের দিকে তাকালো সে। মৃদু কণ্ঠে উত্তর দিল, তাহলে আপনি এত নাচানাচি করে বিয়ের শপিং করলেন যে? একজনকে প্রেমে ডুবিয়ে অন্যজনকে বিয়ে করার এত তাড়া? আরফানের কথায় চাহনিতে কি ছিল জানা নেই, তবে হঠাৎই ভীষণ লজ্জা পেয়ে গেল নম্রতা। আরফানের কলার ছেড়ে দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল সে। ঠোঁটে ঝুলতে লাগলো অপ্রতিরোধ্য লাজুক হাসি। আরফানও হাসল নিঃশব্দে। পাঞ্জাবির পকেট থেকে বেলি ফুলের মালা বের করে বলল,
5টা থেকে 7টা সময়টুকু শ্যামলতা আর আমার একান্ত কিছু সময়। ওই সময়টুকুতে এমনই কোনো একটা বেঞ্চে বেলি ফুলের মালা হাতে বসে থাকতাম আমি। শ্যামলতা তখন খুব আয়োজন করে আমার কল্পনায় আসতো, পাশে বসতো, পরনে থাকতো সাদা লাল শাড়ি, খোলা চুল, চোখে কাজল। শ্যামলতা নিরন্তর গল্প করত, হাসত, অভিমান করত। আমি তাকে ফুল দিতেই সে খুশিতে ঝুমঝুম করে ফুল নিয়ে চুলে বাঁধত। কখনো শহরের অলিতে গলিতে উদ্দেশ্যহীন হেঁটে আমার দস্যি শ্যামলতাটাকে খুঁজে বেড়াতাম। কখনো বা গ্রন্থাগারের ধুলিমাখা বইগুলোতে চেয়ে থাকতাম নির্বিশেষ। আবার কখনো শ্যামলতার বেলি ফুলের রাজ্যে অকণ্ঠ ডুবে থাকতাম। উল্টে পাল্টে দেখতাম তার ছেলেমানুষি প্রেমপত্র। বলে থামলো আরফান। নম্রতার দিকে ফিরে তাকিয়ে চঞ্চল কণ্ঠে বলল, আপনি কি জানেন আমি শ্যামলতাকে বিয়ে করে ফেলেছি আমার কল্পনায়। কল্পনায় সে আমার স্ত্রী, বড় অবাধ্য স্ত্রী। সেদিন আপনি জড়িয়ে ধরার পর থেকে কেউ হারিয়ে বিপত্তিক হয়ে গিয়েছি আমি। বউ কল্পনায় হানা দিচ্ছে না, আমার পাশে বসছে না, তার জায়গায় সদর্পে বসে আছেন আপনি। আপনিও বড় অবাধ্য, আর এই বেলি ফুলের মালাটাও বড় অবাধ্য। অবাধ্য রমণীটির চুল ছাড়া অন্য কারো চুলে বাধা পড়তে তার খুব বেশি আপত্তি। নম্রতা উঠে দাঁড়ালো, আরফানের হাতে চিঠির খামটা ধরিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলল, বেলি ফুলের মালাটাকে বলে দিবেন এই অবাধ্য রমণী তাকে গ্রহণ করতে পারছে না। অবাধ্য রমণীর রাজ্যে তীব্র অবরোধ চলছে। যদি কখনো অবরোধ ভেঙে জোয়ার আসে, অভিমান ভেঙে চুরে লজ্জা আসে, সেদিন ভেবে দেখা যাবে। ততদিন অপেক্ষা চলুক। বেলি ফুলের আজ তীব্র অপেক্ষার দিন। কথাটা বলে ফেরার পথে পা বাড়ালো নম্রতা। কয়েক পা এগিয়ে যেতেই পিছন থেকে হাত আঁকড়ে ধরল কেউ। নম্রতা ফিরে তাকানোর আগেই ঘাড়ের কাছে পেল গরম নিঃশ্বাসের স্পর্শ। নম্রতার শরীরে কাঁপুনি দিয়ে উঠল, নিঃশ্বাস হলো ঘন। কেউ একজন খুব যত্ন করে মালা জড়ালো তার চুড়ে। হাতটা ছেড়ে দিয়ে ফিসফিসিয়ে বললেন, অবাধ্য বেলি ফুলের অত ধৈর্য নেই অবাধ্য সুন্দরী, অত অপেক্ষা তার সইবে না। নম্রতা এক মুহূর্ত দাঁড়ালো না। এখানে আর দাঁড়িয়ে থাকা চলে না। এই লোকের সামনে দাঁড়িয়ে থাকলে তার নিশ্চিত মৃত্যু, অনুভূতিময় ভয়ানক মৃত্যু। বন্ধুরা, আজকে গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আজকে কিন্তু আরফান আর নম্রতার সেই রোমান্টিক সিনগুলো দেখলেই আমার সত্যি অনেক লজ্জা লাগছে। আপনাদেরও অবশ্যই লজ্জা লাগবে। তাদের এই যে প্রেমপত্র, প্রেম আলাপ, আর এই যে তাকে জড়িয়ে ধরা, মাথায় ফুল লাগিয়ে দেওয়া, এসব সত্যি একটি রোমান্টিক সিন।